অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যার, আপনি কি বাংলাদেশের নাগরিক? আপনি কি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থক? মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে জাতি গঠন করতে চেয়েছিলাম, আপনি কি তার সদস্য? আসুন আপনার সাথে আলোচনা করে ব্যাপারটা ঠিক করে নিই। আজকে আমরা প্রথম আলোয় দেখলাম বিশাল এক প্রতিবেদন, সেখানে আপনি সহ 10 জনের ছবি, আপনার সাথে প্রফেসর আনু মোহাম্মদ এবং প্রফেসর সলিমুল্লাহ খান, আপনারা শত মানুষ মিলে গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছেন। সুন্দর কথা, গণতান্ত্রিক অধিকার কমিটি শুনতে খুব ভালো লাগে। ভিতরে কি লিখেছেন আপনারা? সেখানে পত্রিকায় প্রেস রিলিজ দিয়ে জানিয়েছেন আপনারা কি চান। অনেক কিছু চান বলেছেন, 3-4টা কথা আছে। আমি দুটো জিনিস একটু আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা সেখানে লিখেছেন যে যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে। তো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এটা কি এই অবস্থা যে গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, সেই ফ্যাসিবাদ ফিরে আসে? যে কোনো গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে? কোন কোন গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 69-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? আমাদের যে 90-এর গণ অভ্যুত্থান, তারপর ফ্যাসিবাদ ফিরে এসছে? নাকি 2024-এর আপনি যেটাকে গণ অভ্যুত্থান বলছেন, তারপরে ইউনূস এসে ফ্যাসিবাদ কায়েম করেছে? কোনটা স্যার? এখন আপনার বয়স 90, দেখুন মারা যাবেন। এই যে গণ গণ অভ্যুত্থানগুলো আপনারা লিখলেন ওখানে, যে গণ অভ্যুত্থানের পর ফ্যাসিবাদ ফিরে আসে, কি মিন করছেন এটা? 69-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসছে, 90-এর গণ অভ্যুত্থানের পর যারা ফিরে এসছে বা এসেছে, 2024-এর অভ্যুত্থানের পর যারা এসছে, তাদের মধ্যে কারা ফ্যাসিবাদ? একমাত্র ইউনূস তো ফ্যাসিবাদ, এটা তো মানতে চান না, তাই না? তারপর বলেছেন আরেকটা কথা, যে গণ অভ্যুত্থানের কি উদ্দেশ্যকে রক্ষা করতে হবে। স্যার, গণ অভ্যুত্থানের উদ্দেশ্যটা কি? কি ছিল গণ অভ্যুত্থানের উদ্দেশ্য? আপনার মনে আছে, স্মরণে আছে? গণ অভ্যুত্থানের উদ্দেশ্য তো আমরা জানি যে তারা সরকারি চাকরিতে কোটা প্রথার বিলোপ, যদিও কোটা প্রথা তখন ছিলই না, কোটা প্রথার বিলোপ করবে, এটাই দাবি ছিল। তো গণ অভ্যুত্থানের পর কি বাংলাদেশের সকল মানুষ এটা বোধ করছে যে সরকারি চাকরি এখন আর কোনো কোটা প্রথা নাই, এবং এটাতে সবাই এই চাকরির যে পরীক্ষা বা এখানে চাকরি পাওয়ার যে প্রতিযোগিতা, সেখানে সবাই সমানভাবে সুযোগ পাচ্ছে এবং সবাইকে এই চাকরি বন্টনের ক্ষেত্রে ন্যায় বিচার হচ্ছে মেধার ভিত্তিতে? বলতে পারবেন স্যার, বুকে হাত দিয়ে ঘটনাটা ঘটছে? নাকি এই পর্যন্ত এই গণ অভ্যুত্থান যেটাকে বলছেন, তারপরে যত চাকরি হয়েছে সব জামাত শিবির পেয়েছে? বলুন না স্যার, গণ অভ্যুত্থানের কোন কোন উদ্দেশ্যটাকে আপনি রক্ষা করবেন? গণ অভ্যুত্থান আর একটা বলেছিল যে বৈষম্য বিরোধী তারা করছে, বৈষম্য বৈষম্য দূর করবে। বলুন না স্যার, এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল, তারপরে বৈষম্য দূরীকরণের জন্য কি ব্যবস্থা করেছে? কোন ব্যবস্থাটা তারা করেছে? গণ অভ্যুত্থানের বলা হচ্ছিল সার্বিকভাবে যে নির্বাচনী গণতন্ত্র ফিরে আনবে। এই যে বাংলাদেশের 50-60 ভাগ মানুষকে বাইরে রেখে যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচন ফিরিয়ে আনা, এটাই গণ 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 অভ্যুত্থানের আপনার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল? কোনটা পূরণ করেছে? তারপর আপনারা গণ অভ্যুত্থানের কি রক্ষা করতে চাচ্ছেন? এই যে প্রতিটা বাংলাদেশের যে বিভিন্ন সময় সাম্প্রদায়িক হামলা, মানুষের প্রতি অন্যায় করা হয়েছে, আগে কখনো দেখেছেন? এই যে 2024-এর পর যেভাবে মানুষ হত্যা করা হয়েছে, মানুষকে পিটিয়ে মারা হয়েছে, মানুষকে জ্বালিয়ে দেয়া হয়েছে, এরকম আগে কখনো দেখেছেন? কোনটা বলবেন? বলবেন যে বাকশাল আমলে হয়েছে, 72-এ হয়েছে, 73-এ হয়েছে, এগুলো বলবেন তো? সাংবাদিক মাহবুব কামালের কাছে শুনে দেখেন, উনি তো জাসদের সদস্য ছিলেন। জাসদ তো তখন নির্যাতিত ছিল। আপনি তো জাসদের সদস্য না, বা কি জানি না, আপনারটা পরে আসি। আমরা তো জানি না, হ্যাঁ 73-74-এ তো আর আমি ওটা বলতে পারবো না, কিন্তু তত্ত্ব তালাশ করে তো আমরা পাই না যে 2024-এর জঙ্গি উত্থানের পর যে পরিমাণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, মানুষকে যেভাবে জ্বালিয়ে দেয়া হয়েছে, আর কখনো দেখেছেন? আমার তো 50 বছরের স্মৃতি নাই, অন্তত 40 বছরের স্মৃতি আছে। 40 বছরে তো আমি কখনো দেখি নাই স্যার। সেই সময় তো আপনাকে হ্যাঁ 2-1বার মিন করে কিছু বলতে পারেন, কিন্তু এগুলোর কি কোনো প্রতিবাদ করেছিলেন? তখন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য কিছু করেছিলেন? যে আজকে যে গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি করলেন, কি গণতান্ত্রিক অধিকার আপনারা রক্ষা করবেন? আপনি কি জানেন গণতন্ত্র কাকে বলে? বলুন না স্যার, বলুন গণতন্ত্র কাকে বলে? আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনি তো সমাজতন্ত্রী। আপনার সমাজতন্ত্রে কি আছে আমি জানি না। আপনি বহু লেখাপড়া করেছেন, বহু কিছু লিখেছেন, আপনার যত লেখা সবকিছুতে কিন্তু সমাজতন্ত্রের কথা, আর কিছু কিন্তু নাই।
তো সমাজতন্ত্রের জন্য কি আপনার আপনার গণতান্ত্রিক অধিকার যেটা আপনি রক্ষা করছেন, মানে কমিটি করেছেন, আহ, সেইখানে তো হ্যাঁ সমাজতন্ত্র একটা ভালো প্রথা, আমি মানি, সে যুক্তিতে গেলাম না। এই যে মানুষের যে এত গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, সেখানে তো আপনারা কেউ কোনো উচ্চাবাচ্য করেন নাই, করেছেন? আপনি, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, অবশ্যই এই যে 10 জনের ছবি ছাপানো হয়েছে এই বিশাল ফটো ফ্রেমে, আমি অবশ্য অন্যদের চিনি না, আপনাকে চিনি, আনু মোহাম্মদকে চিনি, সলিমুল্লাহ খানকে চিনি, আপনাদের কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না। আপনাদের চিনি এইভাবে পত্রপত্রিকায় বা আপনাদের লেখাপড়া যেটুকু আছে মানে লেখার মাধ্যমে। আপনি তো লিখে অনেকের কাছে জনপ্রিয়, আপনাকে মানবিক মানুষ মনে হয়। কিন্তু এই যে 2024-এর যে চরমপন্থার উত্থানের পর এত হিংস্রতা বাংলাদেশে হলো, কোথাও দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন? একবার বলেছেন যে এই কাজটা ভালো হচ্ছে না? আপনি বলবেন যে শেখ হাসিনা এটা করেছে, শেখ মুজিব করেছে, আপনাদের কাছে তো শেখ মুজিব। শেখ মুজিব বলেন কেন? আপনি অনেক লম্বা, অনেক মোটা, আপনার মাথায় অনেক ব্রেইন, আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক, এই জন্য শেখ মুজিব বলেন। বঙ্গবন্ধু বলতে আপনার ইজ্জতে লাগে, তাই না? কেন লাগে স্যার, কেন লাগে? আপনাকে তো অনেকে সম্মান দেয়, স্যার ডাকে, এই যে আমিও ডাকছি। বঙ্গবন্ধু বলতে আপনার এত বড় ইজ্জতে লাগে, কেন লাগে? এইটা একটু আমরা জানতে চাই যে কেন লাগে। এই যে আপনারা 2024-এর জঙ্গি উত্থান করলেন, জঙ্গি উত্থানকে সমর্থন দিলেন, আপনারা এই যে আপনি, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান তো বোঝায় যে আপনারা সবাই বামপন্থী, বামপন্থী হিসাবেই তো আপনারা, আপনাদের সবার কল্লা কিন্তু তারা ফেলে দিবে যারা জঙ্গি উত্থানটা করেছে। তবু কিসের লোভে, কিসের তাড়নায়, কিসের মরীচিকায় ধাবিত হয়ে আপনারা এই জঙ্গিদের পক্ষ নেন বারবার? আপনারা কি জানেন সেটা? আমি কিন্তু জানি, আপনাদের পুরো ব্যবস্থাটা আমি জানি। আপনারা 1947 সালে যে দেশ ভাগ হয়েছে, সেখানে আপনারা স্বপ্ন দেখেছিলেন যে আপনারা হিন্দুদের সাথে বসবাস করবেন না, হিন্দুরাও স্বপ্ন দেখেছিল যে মুসলমানের সাথে বসবাস করবে না। আপনারা সেই মুসলমানগুলা যারা হিন্দুদের সাথে রাষ্ট্রে বসবাস করতে চান নাই, এই জন্য আপনারা পাকিস্তানপন্থী, পাকিস্তানকে আপনারা চেয়েছিলেন। তারপরে আপনার ইতিহাস আমরা জানি, আপনি অল এলং পাকিস্তানি ছিলেন। মুক্তিযুদ্ধে আপনি মুক্তিযুদ্ধ বা এগুলোতে আপনার কোনো কোনো ধরনের কন্ট্রিবিউশন নাই, কারণ পাকিস্তান ভেঙে গেছে, আপনার কিন্তু প্রাণ ভেঙে গেছে। যদিও আপনি সেকুলার, আমি বলবো না আপনি কিন্তু সাম্প্রদায়িক, কিন্তু সেকুলার হয়েও কেন এই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে আপনার এই সখ্য স্যার? এই জন্য না যে পাকিস্তানটা ভেঙে গেল, যে একটা মুসলিম সংস্কৃতির দেশে আপনারা বসবাস করতে চেয়েছিলেন। পশ্চিম পাকিস্তানে তো সেই ব্যবস্থা হয়েছে কৃত্রিমভাবে। 20% জমিদার শ্রেণী, তারা সেকুলার হয়ে রাষ্ট্রটা শাসন করছে ইসলামিক শাসন দিয়ে, আর বাকি 80% ওরা ওরা ধর্মের পিছনে নাচানাচি করছে। আপনি তো এরকম একটা রাষ্ট্রেরই স্বপ্ন দেখেছিলেন, যেখানে আপনি ওই 20% জমিদার শ্রেণীতে অধ্যাপক, এমেরিটাস, ইংরেজি ভাষার অধ্যাপক, আপনি সসম্মানে থাকবেন। তো শেখ মুজিব যখন এই পাকিস্তানটা ভেঙে দিল, আপনার সেই সেই স্বপ্ন খান খান হয়ে গেল না? আপনি তো জমিদার শ্রেণী থেকে প্রজা শ্রেণীতে চলে আসলেন। বাংলাদেশে তো সেই জমিদার শ্রেণী নাই, শেখ মুজিবরা তো এগুলো ভেঙে দিছে। সমাজতন্ত্রের কথা বলেন ঠিকই, কিন্তু এই যে আভিজাত্য বোধ আপনাদের, ওই যে 20% জমিদার শ্রেণীতে থেকে, 20% জমিদার শ্রেণীতে না থাকলে তো আপনাদের কল্লা কেটে ফেলবে, যে জঙ্গি জঙ্গি গোষ্ঠীর সাথে আপনারা হাত মিলিয়ে চলছেন এই বাংলাদেশে। কল্লাটা কেটে ফেলবে না স্যার? জিজ্ঞাসা তো করবে না আপনি কলমা পড়ছেন কি, জীবনে পড়েন নাই, আপনার কল্লা কিন্তু কেটে ফেলবে। তবুও এদের প্রতি আপনাদের ভালোবাসা কেন যায় না? এই যে পাকিস্তান ভেঙে গেল, এই বাস্তবতাটা কেন মেনে নিতে পারেন না? শেখ মুজিব ভেঙে দিছে, শেখ মুজিবকে ঘৃণা করতে হবে, আর বঙ্গবন্ধু কথাটা মুখ দিয়ে আসে না। শেখ মুজিব, তারপরে আপনারা যে স্বপ্নে আসেন, সেই স্বপ্নটা কি? এই বাংলাদেশ তো একটা বাস্তবতা, এটা কখনোই আর পূর্ব পাকিস্তান হবে না, কখনোই আর পাকিস্তানের অংশ হবে না। এই বাংলাদেশে কখনো 20% জমিদার শ্রেণী গ্রো করবে না। এখানে অবশ্যই একটা অসৎ চোরাকারবারি শ্রেণী আছে, এরা ধনী, কিন্তু এরা সেই রাজনৈতিক কন্ট্রোল এখানে নিতে পারছে না, কারণ শেখ মুজিব কৃষক শ্রমিকের জন্য রাষ্ট্রটা শাসন করেছে। আপনারা যেটা বলেন কৃষক শ্রমিকের অধিকার, সমাজতন্ত্র, তাই না স্যার? বুঝতে পারেন এগুলো? কেন বুঝতে পারেন না এই সহজ জিনিসটা? এত শিক্ষিত হলেন, এত বই লিখলেন, এত প্রবন্ধ লিখলেন, তারপরে এই সহজ জিনিসটা কেন মাথায় ঢোকে না? ঘৃণা কত দূর যেতে পারে? হিন্দুদের সাথে বসবাস করবেন না, পাকিস্তানে চলে যেতেন, সেখানে গেলে আপনাদের মতো এই সব লোকজনকে রাখবে? ওদের তো অনেক বেশি শিক্ষিত লোক আছে, ইংরেজি ভাষায় শিক্ষিত, হ্যাঁ, তারপরে আপনার এই আপনারা যেসব বুদ্ধিজীবিতা করেন সেই বুদ্ধিজীবিতা শিক্ষিত আছে না তাদের? আপনি তো জানেন, আমিও জানি, পাকিস্তানে আপনার তো সেখানে কদর থাকবে না। তারপরেও কেন ওই ইলুশনের পেছনে আছেন স্যার? কোন ধরনের স্বপ্ন আপনারা দেখে চলেছেন? কিসের, কোন দুরাশায় আপনারা কোন দিকে মিশতে পারছেন না? আপনারা যে জঙ্গি শ্রেণীর সাথে গেছেন, আপনাদের যারা লালন পালন করে সেই মতি মাহফুজ, ওদের অফিস জঙ্গিরা জ্বালিয়ে দিয়েছে না? জঙ্গিদের পৃষ্ঠপোষক ইলিয়াস, পিনাকি, এরা তো মিটিং করে, হ্যাঁ, অনলাইনে, হ্যাঁ, অনলাইনে ওরা কোকা কোলা খেতে খেতে কিন্তু এই ওই অফিস দুইটা গুড়িয়ে, মানে আগুন লাগিয়ে দিয়েছিল। তারপরেও দেখেন মতি মাহফুজের কিন্তু এই জঙ্গিদের প্রতি ভালোবাসা যায়নি।
তারা এখন আপনাদের পৃষ্ঠপোষকতা করছে। আপনারা যে গণতান্ত্রিক রক্ষা কমিটি, কি গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করেছেন, বিশাল ছবি ছাপিয়েছে আপনাদের। এই যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেলেন, উনি জীবিত থাকলে হয়তো আপনাকে এখানে দেখতাম না, তাকেই করার কথা, কারণ আপনি তো একটু চুপচাপ থাকেন, সব রাজনৈতিক সভা সমাবেশ আসেন না। কিন্তু আপনি তো একটা জাতির বিবেক হতে পারতেন। এই যা যা কিছু বাংলাদেশের ঘটে গেল, আপনি বোঝেন না যে এই যে জামাত, শিবির, হেফাজত, এরা কোনোভাবেই গণতান্ত্রিক শক্তি না। গণতান্ত্রিক শক্তি হতে হলে যে কাগজে ধর্মনিরপেক্ষ কথাটা লেখা থাকতে হয়, এটা আপনি বোঝেন না স্যার। বাংলাদেশ কোন রাজনৈতিক দলের কাগজে যে ধর্মনিরপেক্ষতা কথাটা লেখা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই চারটা তো বাংলাদেশের বড় দল। এই চারটা দলের বড় দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া বাকি তিনটার কাগজে তো ধর্মনিরপেক্ষ কথাটা নাই, আছে? বলুন তো, ধর্মনিরপেক্ষতা ছাড়া গণতন্ত্র হয় কিভাবে? আপনি বলবেন আওয়ামী লীগ তো গণতান্ত্রিক না। গণতান্ত্রিক না হোক, অন্তত লিখেছে কাগজে। ওরা তো লিখেও নাই, তারপরে আপনি কেন ওদের সাথে? আপনাকে তো নাস্তিক বলে কল্লা কেটে ফেলে দিবে। আপনার যে স্বপ্নের পাকিস্তান বা পাকিস্তানের মতো রাষ্ট্র আপনি গড়তে চান, সেটা যদি করেন, কেটে ফেলে দিবে না? আপনার কল্লা কিন্তু কেটে ফেলে দিবে। সলিমুল্লাহর কল্লাও কেটে ফেলে দিবে, কারণ সলিমুল্লাহ ডারউইনের যে থিওরি অফ ইভলিউশন, সেটাতে সে বিশ্বাস করে। থিওরি অফ ইভলিউশন বিশ্বাস করলে তো কল্লা কেটে ফেলে দিবে। আর আনু মোহাম্মদ তো নাস্তিক হিসাবেই চিনে, ওর কল্লা ফেলে দিবে না। আপনার কল্লা থাকবে, সমাজতন্ত্রী কল্লা থাকবে। তারপরেও আপনাদের ভালোবাসা কিন্তু ওদের প্রতি, কিন্তু ঘৃণাটা আওয়ামী লীগের প্রতি। কেন স্যার? কেন কেন আওয়ামী লীগ কি করেছে? আপনি বলবেন আওয়ামী লীগ দুর্নীতি করে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় থাকার সময় দুর্নীতি করে নাই? বিএনপি দুর্নীতি করে নাই, জাতীয় পার্টি দুর্নীতি করে নাই। যখন যার কেক যত বড় ছিল সে তত লভ্যাংশ অতটুকু হারে খেয়েছে, কিন্তু কেউ তো রাষ্ট্রটাকে উন্নত করতে পারে নাই। অর্থনৈতিক সমৃদ্ধি তো শেখ হাসিনা দিয়েছে। ঘৃণাটা করেন কেন আওয়ামী লীগকে? কি জন্য? কি মানে কারণটা থাকতে হবে তো, যে আমি আওয়ামী লীগকে এই জন্য ঘৃণা করি। বিএনপিকে ভালোবাসেন কেন? জামাতকে ভালোবাসেন কেন? কারণটা কি? বলবেন যে আওয়ামী লীগ মানবাধিকার লঙ্ঘন করে। তো মানবাধিকার লঙ্ঘন কে কম করেছে? 2001 সালে হিন্দুদের যেভাবে নির্যাতন করা হয়েছে, আওয়ামী লীগকে যেভাবে নির্যাতন করা হয়েছে, এই বাংলাদেশের বিএনপি ক্ষমতায় এসে, তারপর 2024 আওয়ামী লীগকে যে নির্যাতন করা হয়েছে, 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা মেরে যেভাবে শেখ হাসিনা আওয়ামী লীগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, 1975 সালে শেখ মুজিব এবং তার পরিবারকে যেভাবে হত্যা করা হয়েছে, এই যে কয়েকটা ঘটনা বললাম, এগুলার কোনটা করেছে আওয়ামী লীগ? কোনটা করেছে আওয়ামী লীগ? তাহলে আপনি আওয়ামী লীগকে এত ঘৃণা করেন কেন স্যার? স্যার 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 প্লিজ একটু বলেন। একটু যদি মৃত্যুর আগে যদি এই জিনিসটা জানিয়ে যেতেন, তাহলে না হয় এই যে আপনাদেরকে এইভাবে কথা বলছি সেটা বন্ধ করে দিতাম। আর কিসের জন্য আওয়ামী লীগকে ঘৃণা করেন? আপনি যদি দুর্নীতির কথা বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে, অন্যরা তো আরো বেশি করে বা সমান সমান করে, এটা তো মানবেন। বেশি না করুক, ঘৃণার জন্য আপনার ঘৃণাটাকে রক্ষা করে যদি বলি, মানবাধিকার লঙ্ঘন তো আওয়ামী লীগ কারোর সাথে পারে না। আর কিসের জন্য আপনারা ঘৃণা করেন? ভারতের কাছে আওয়ামী লীগ বাংলাদেশ বিক্রি করে দিছে, এটা আপনিও বিশ্বাস করেন নিশ্চয়ই। কারণ আপনারা তো আবার চীনপন্থী। আপনি কোন পন্থী আমি জানি না, চীন না সোভিয়েত পন্থী। আপনার লেখায় মনে হয় যে আপনি চীনপন্থী। আপনার আপনার যে রাজনৈতিক অবস্থান বাংলাদেশে, সেই ফরহাদ মজাদ্দের সাথেই আপনি ব্র্যাকেট বন্দি মনে হচ্ছে, বদরুদ্দিন ওমর। তাহলে আপনি চীনপন্থী নিশ্চয়ই। এখন চীন ভারতের যে ঐতিহাসিক বিরোধ, যেটা শুরু হয়েছিল এই যে 62 সালের যুদ্ধের মাধ্যমে, 62 সালেই তো, হ্যাঁ, সেটার অংশ হিসাবে পাকিস্তান প্রীতি, সব তো এই একই। ওই যে ভারত পাকিস্তান ভাগ হওয়া, পাকিস্তানের অংশ হতে চাওয়া, সেখান থেকে না স্যার? কিন্তু এটা এত গভীর কেন? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন অধ্যাপক, আপনি পুস্তক লিখেছেন, আপনি সংবাদপত্রে শত শত কলাম লিখেছেন। যদিও আপনার 6টা কলাম পড়লে আপনার জীবনের সব শিক্ষা আমরা পেয়ে যাই। 5টা 6টা পড়লেই তো হয়, সব বই তো পড়ার দরকার নেই। আপনার যা 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 লিখেছেন, কেন ঘৃণাটা করেন? যারা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করলো, তাদের পক্ষ হয়ে মানবাধিকার কি গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি করেন? কেন করেন স্যার? কেন কেন স্যার গো? 30-35 বছর আগে আমি যখন আন্তর্জাতিক সম্পর্কের বই পড়া শুরু করি, সেখানে জাতির অনেক সংজ্ঞা পেয়েছিলাম। সবচেয়ে সহজ সংজ্ঞাটা কি ছিল জানেন? যে একদল মানুষ যদি মনে করে তারা একটা জাতি, তাহলে তারা একটা জাতি। এই যে একদল মানুষ মনে করে তারা একটা জাতি, তাহলে একটা জাতি। আমরা তো মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা ব্যবস্থা করেছিলাম যে আমরা একদল মানুষ একটা জাতি নিজেকে মনে করব। সেটা হবে কি? সেটা হবে আমাদের একটা আধুনিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ, এবং সেই বাংলাদেশের সদস্য হিসাবে আমরা থাকব। সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, নাস্তিক, আস্তিক সবাই হবে। এটাই তো আমাদের স্বপ্ন ছিল। এভাবে তো আমরা একটা জাতি গঠন করব। তা আপনি কি সেই জাতির সদস্য? এই যে আমি এতগুলা কথা বললাম, এখানে তো কোথাও প্রমাণ পায় না যে আপনি সেই জাতির সদস্য। আপনি তো পাকিস্তানি রাষ্ট্রের সদস্য, পাকিস্তান জাতির সদস্য। আপনি যদিও জন্মগতভাবে বাঙালি, কিন্তু আপনি তো বাংলাদেশ জাতি, যেটা আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, তার সদস্য না স্যার। আপনি তার সদস্য না, আপনি পাকিস্তান জাতির সদস্য।
2024-এর জঙ্গি উত্থানের পর আমরা যে জাতির স্বপ্ন দেখি, সেই জাতির সদস্য অধ্যাপক জাফর ইকবালকে কিন্তু যান নিয়ে পালিয়ে যেতে হয়েছে সস্ত্রী। পালিয়ে যেতে হয়েছে না স্যার, আপনারা তো কিছু বলেন নাই যে ফ্যাসিস্টের দোষর। ফ্যাসিস্ট কথাটা আপনারা আবারও বলেছেন, ভালো কথা। এখন যদি আমরা ফিরে আসি, ফিরে আসবো না আপনারা মনে করতে পারেন, যদি আমরা ফিরে আসি, এই যে আপনি এই যে 100 নাগরিক নিয়ে এই যে আপনারা গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি গঠন করলেন, আপনি, আনু, সলিম, এদের সবাইকে যদি আমরা বের করে দেই, কেমন লাগবে স্যার আপনার? কেমন লাগবে এটা একটু চিন্তা করে দেখেন।